অদম্য জেদ, অপার জ্ঞান, মনমোহন চরিতে হার মেনেছিল অভাব অনশন। 1932-এ অবিভক্ত ভারতের পাঞ্জাবে জন্ম। সব প্রতিকূলতাকে ছাপিয়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, পরে বিদেশে পড়াশোনা, কেমব্রিজে পিএইচডির পর অক্সফোর্ডে উচ্চশিক্ষা। বিশ্ব অর্থনীতির অলিন্দে অবাধ গতিবিধির পর রাজনীতির ময়দানেও অগাধ অবদান। Eminent economist who served in various capacities in the government. Dr. Manmohan Singh was Prime Minister for 10 years. 1 decade as Prime Minister, he firmly upheld secular and democratic values, unlike in the present day. Dr. Manmohan Singh, in the first UPA government, also implemented certain measures and policies for the welfare of the people. Nobody can doubt or question his integrity and his dedicated service to the country. We all keenly feel the loss of such an important leader who made such a big contribution to our country. During Narasimha Rao period, the contribution made to overcome the crisis what the country was facing, I know personally. When he became the finance minister, I was sitting in the opposition side. I know what are all the steps: liberalization, privatization. If you go through my speeches, the situation was so grave. At that time, his service to the nation will be remembered by the people, irrespective of any political differences. He will be remembered and his service will be recognized for a long time. उनका भारतीय राजनीति के अंदर बहुत बड़ा योगदान रहा। उन्होंने आर्थिक सामाजिक क्षेत्र के अंदर बड़े परिवर्तन किए। उनका योगदान देश हमेशा याद रखेगा। समाज के अंतिम व्यक्ति के कल्याण में उनका योगदान याद रहेगा। राजनीतिक जीवन में आदर्श मूल्य स्थापना के साथ उन्होंने ईमानदारी, कर्मठता से कार्य किया, जो आने वाले सामाजिक राजनीतिक जीवन में कार्य करने वाले कार्यकर्ताओं को उनका जीवन, उनके दर्शन और उनके किए गए कार्य मार्गदर्शन की भूमिका में रहेंगे। মনমোহন সিং এর প্রয়াণে ভারতীয় অর্থনীতিতে অন্যতম অধ্যায় রীতি। অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা থেকে রিজার্ভ ব্যাংকের গভর্নর, একাধিক সরকারি পদ সামলেছেন দক্ষতার সঙ্গে। 1991 থেকে 96 নরসিমা জমানায় অর্থমন্ত্রীর দায়িত্ব এবং এসেই বহু চর্চিত, বহু বিতর্কিত সন্ধিক্ষণের সূচনা। আরও ডিটেল মৈত্রেয়ীর কাছ থেকেই জানবো এই বিষয়ে। মৈত্রেয়ী, দেশে উদার অর্থনীতির জনক তো মনমোহন সিংই। একেবারেই দেখো, ভারত যে সময়ে উদার অর্থনীতির পেয়েছিল এবং সেটা পেয়েছিল ডক্টর মনমোহন সিং এর হাত ধরে 1991 সাল সেটা, এবং সেই সময় অর্থনীতির দিক থেকে ভারতের যথেষ্ট টালমাটাল পরিস্থিতি এবং সেই সময় অর্থমন্ত্রী হিসেবে টাকার ভ্যালুয়েশন করা এবং একই সঙ্গে ভারতের অর্থনীতির দরজা খুলে দেওয়া সেই সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর মনমোহন সিং। তার সুফল আমরা পেয়েছি। বিশ্বায়ন এসে প্রবেশ করেছে ভারতের আঙিনায় এবং তারপর থেকে একের পর এক সিদ্ধান্ত তাকে নিতে দেখা গিয়েছে। তা সে একেবারে মনরেগার মতো প্রকল্পই হোক কিংবা ইউপিআই এর কিংবা আধারকে সংযোগ করার মতো বিষয় কিনা হোক না কেন, আরটিআই থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে এসেছেন ডক্টর মনমোহন সিং এবং বিতর্ক কিন্তু তার জীবদ্দশায় পিছু ছাড়েনি, কিন্তু তবুও নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন তিনি। তার যারা জোট সঙ্গীরা তারা সঙ্গ ছেড়ে দিয়েছেন ঠিক যখন ইউএস এর সঙ্গে সিভিল চুক্তি সই করতে চলেছে ভারত, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের অবস্থানে অনড় থেকেছেন ডক্টর মনমোহন সিং এবং তারই সুফল আজ কোথাও গিয়ে ভারত যাচ্ছে এবং সেটা একদমই মৈত্রেয়ী, মনমোহন সিং এর হাত ধরেই ভারতে উদার অর্থনীতির আত্মপ্রকাশ। একটা জিনিস উনি বারবার বলেছেন, শিল্পকে প্রতিযোগিতার মধ্যে ফেলতে হবে। লাইসেন্সের আজ বাতিল না করলে বেসরকারি ক্ষেত্রকে দাঁড় করানো যাবে না। আমদানি কর ইত্যাদি যদি আমরা না কমিয়ে রাখি তাহলে প্রতিযোগিতার বাজারে শিল্পকে দাঁড় করানো যাবে না। এইগুলো মাথায় রেখে কিন্তু আমরা যেটাকে বলি উদারীকরণ, এলপিজি বলে যেটাকে বলা হয়, সেটা কিন্তু সেখান থেকেই চালু। ব্যাংকের ঋণের সরলীকরণ,
বেসরকারি ক্ষেত্রকে ব্যাংকিং সেক্টরে আসতে দেওয়া এবং তদুপরি বৈদেশিক বিনিয়োগ যেটা ছিলই না সেটাকে ভারতবর্ষে নিয়ে আসা, এইগুলো এক ধাক্কায় 91 থেকে 94-95 মধ্যে উনি করতে পেরেছেন। সেইটার পরে কিন্তু ভারতবর্ষ টাকা নেই, আমদানি করতে হবে, কোথা থেকে পাবো, তার থেকে আমরা ঘুরে দাঁড়িয়ে উঠতে আরম্ভ করলাম। মনমোহন সিং এর কৃতিত্বটা হচ্ছে, যদিও গ্লোবালাইজেশনটা IMF এর শর্ত দিয়ে শুরু হয়েছিল, উনি সেটাকে ব্যবহার করে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেখান থেকে সবাই বুঝতে পারলো যে ভারতও যথেষ্ট উচ্চ হারে বৃদ্ধি করতে পারে, গ্রোথ সম্ভব। সেই গ্রোথটা কিন্তু আমি বলবো বহুদিন ধরে চলেছিল, এখনো চলছে। মনমোহন সিং ক্রাইসিসের সময় IMF এর শর্ত মেনে যেভাবে আমাদের অর্থনীতিটাকে একজন সুদক্ষ নাবিকের মতো চালিয়ে নিয়ে গিয়েছিলেন, সেটা না হলে ভারত এই অবস্থায় পৌঁছতে পারত না। মধ্যবিত্তের যে জীবনযাত্রাটা ছিল সেটা কিন্তু এখনকার তুলনায় অনেক নিচে, মধ্যবিত্তদের অবস্থাও ভালো হয়েছে। এই ব্যাপারটা তো গ্লোবালাইজেশন ছাড়া সম্ভব ছিল না। 3টে ভাগে ভাগ করা যায় ওনার জীবনকে। ওনার প্রথম কাজ ইন্ডিয়ান ইকোনমিতে ছিল রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে, সেখানেও অনেক যথেষ্ট অবদান ছিল, রুরাল ক্রেডিটকে তৈরি করা, ফরেন এক্সচেঞ্জকে স্টেবিলাইজ করা ইত্যাদি ইত্যাদি। কিন্তু সব থেকে বড় অবদান ফিনান্স মিনিস্টার হিসেবে। তখন কিন্তু বাজারে মারাত্মক ডামাডোল, ইন্ডিয়ার ফিসকাল ডেফিসিট চূড়ান্ত খারাপ পর্যায়ে। সেই পরিস্থিতিতে উনি হাল ধরেন, FDI FII দের আমন্ত্রণ জানান, রাস্তা খোলেন, ট্রেড প্র্যাকটিসকে ইমপ্রুভ করেন, লাইসেন্স রাজকে সরান। তো ওই পিরিয়ডটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড, যেখানে ইন্ডিয়ান ইকোনমি অ্যাকচুয়ালি টার্ন অ্যারাউন্ড করে। ওনার এই যে ট্রান্সফরমেশন, ওই পিরিয়ডটাতে ট্রান্সফর্ম করা ভারতকে এবং মোড়টা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া, বিদেশি লোকদের আমন্ত্রণ জানানো, আমাদের দেশে কি পাওয়া যায়, আমাদের কম্পিটিটিভ করা, এই সবের পেছনে ওনার অবদান। অর্থনীতিতে আমাদের লিবারালাইজেশন রিফর্মস উনি যেভাবে এনেছিলেন, মানুষের জন্য যেভাবে উনি মানে মার্জিনালাইজ গরিব মানুষের জন্য যে ধরনের পলিসি রিফর্মস করেছিলেন তাদের উন্নতির জন্য, এবং রাজনীতির বাইরে বেরিয়ে গিয়ে দেশটাকে মাথায় রেখে যে ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, সেই পদক্ষেপগুলো সত্যি পরিমাণে আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করেছে যখন উনি অন্তত কাজের জীবনে ছিলেন। থিওরিটিক্যাল ইকোনমিক্সের সাথে প্র্যাকটিক্যালকে মিলিয়ে দিয়ে যে পরিমাণ পলিসি তৈরি করা যায়, সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ বা উনি নিজে। MGNREGA, রাইট টু এডুকেশন, তারপরে রাইট টু ফুড, FDI আনাটা কতগুলো বলিষ্ঠ পদক্ষেপ, যেটা আমাদের হয়তো ভারতবর্ষের অর্থনীতিকে একটা চাঙ্গা করেছে। 1932 সালের 26শে সেপ্টেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাবের গাহাতে শিখ পরিবারে জন্ম মনমোহনের। দেশ ভাগের পরে বাবা মার সঙ্গেই অমৃতসরে চলে আসে ছোট্ট মনমোহন। ছোট বয়সে মাকে হারিয়ে ঠাকুমার কাছে মানুষ। প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনাবসানে অমৃতসরের সেই গ্রামেও শোকের ছায়া, মনমোহনের ছোটবেলার স্কুলেও শোকের ছায়া। ये मनमोहन सिंह की पुरानी जगह है, जहाँ से मेरे ख्याल 70-80 साल पहले की उनकी जगह है ये। वो एक बार आए थे, जब मतलब MP बने थे ना, एक बार यहाँ पे आए थे झांकी मारने, अपना देख के चले गए थे। हाँ, यहीं रहते थे, साथ में स्कूल था, वहाँ पे पढ़ते थे। सारी फैमिली इधर रहती थी, इधर पोर्शन में सब बिक गया। श्री मनमोहन सिंह जी जो अपने प्रधानमंत्री रहे हैं, उनकी स्कूल की स्कूलिंग यहीं पे हुई है। स्कूल का नाम है श्री अकाल प्राइमरी स्कूल। तो यहीं पे रहे भी साथ में ही हैं। हम उनके नेबर हैं कि मेरे फादर साहब बताते थे कि वो बहुत अच्छे इंसान थे, वो काफ़ी इंटेलिजेंट रहे हैं अपने टाइम पे। तो जब प्रधानमंत्री बने तब भी काफ़ी मीडिया यहाँ पे आई इंटरव्यू लेने के लिए। तो आज बहुत दुख हुआ कि उनकी डेथ हो गई है। দেরাদুনে থাকেন মনমোহন সিং এর ভাই। দাদা মনমোহনের স্মৃতিচারণা ভাইয়ের। बचपन से ही लेके आज तक वो हमारे यहाँ उनका आना जाना था, बहुत प्यार था और बहुत आशीर्वाद देते थे। और मेन वो पढ़ाई पे जोर देते थे, हर एक बच्चे को, हमको भी, सबको कहते थे कि पढ़ाई लिखाई करो। उनके जीवन में कोई दिखावट वाला कोई काम नहीं था। देहरादून आते जाते रहते थे, लेकिन वो बताते कम थे, आते थे और वो मिल के चले जाते थे। कभी डोई वाला आ जाते थे, कभी यहाँ, कभी भाई साहब के हम ही आ जाते थे। तो बस आना जाना लगा ही रहता था। देहरादून से उनका बहुत प्यार था।
মনমোহন সিং এর জীবনাবসান। দক্ষিণ কলকাতার টলিগঞ্জ এলাকায় এক আবাসনে থাকেন সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর বড় বোন গোবিন্দ কর। সঙ্গে থাকেন তার ছেলে বৌমা। ভাইয়ের মৃত্যুতে যেমন বারবার কান্নায় ভেঙে পড়ছেন বোন গোবিন্দ কর, সেরকমই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শুধু নয়, পরিবারের ফাদার ফিগার মামাজি মনমোহন সিং এর মৃত্যুতে শোকে বিহ্বল ভাগ্নে গুরদীপ সিং এবং তার স্ত্রীও। শারীরিক অসুস্থতার কারণে বোন গোবিন্দ করের দিল্লি যাওয়া হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, তবে তারা চেষ্টা করছেন, এমনটাই জানালেন তার ছেলে গুরদীপ। তবে তিনি আজ বিকেলের মধ্যেই দিল্লি পৌঁছানোর চেষ্টা করবেন বলেও জানিয়েছেন গুরদীপ। এই ফ্যামিলিতে উনি সবচেয়ে বড় ছিলেন, আমাদের একটা মানে ফাদারলি ফিগার ছিলেন। তো ফ্যামিলিকে বিরাট একটা লস হয়েছে। এত বড় ফ্যামিলি আছে, ওনার ভাই বোনরা আছেন, কিন্তু অমৃতসরে আছেন, কলকাতাতে আমরা আছি, আরও জায়গায় আছে, পাঞ্জাবে আছে, কিন্তু সবার সঙ্গে এত ক্লোজনেস যখন প্রাইম মিনিস্টার ছিলেন, ডিসপাইট বিং সো বিজি, ওনার তখনও ফ্যামিলির সঙ্গে এত ঘনিষ্ঠতা ছিল, এত স্নেহ ছিল যে কোনো অপরচুনিটি মিস করতেন না, মানে কথা বলার সঙ্গে। আমি জানি যখন কলকাতাতে যখন আসতেন অ্যাজ আ প্রাইম মিনিস্টার অলসো, বাড়িতে অনেক সময় আসার পসিবল হতো না, তো আমাদের গভর্নর হাউসে ডেকে নিতেন যে দেখা করে যাও আমার সঙ্গে। তো ওই এত বিজি শিডিউলের মধ্যেও আমাদের জন্য, ফ্যামিলির জন্য অনেক সময় বার করতেন। আমরা একসঙ্গে বসতাম, একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, যতটা পসিবল সময় হতো ফ্যামিলির সঙ্গে থাকতেন। উনি খুবই কম বলতেন, ইভেন যখন ফ্যামিলির মধ্যে বসতেন কমই বলতেন, কিন্তু সবার ব্যাপারে জিজ্ঞেস করতেন, সবার ব্যাপারে পুরো ফ্যামিলিকে জিজ্ঞেস করতেন। আমি কয়েক বছর ধরে অসুস্থ আছেন, ট্রাভেল করছেন না, আর এদিকে আমার মার একটু শরীর খারাপ আছে, উনিও ট্রাভেল করছেন না। তো আমি জাস্ট একটা সাজেস্ট করলাম যে আপনি একটু মাকে তো এতদিন ধরে দেখা হয়নি, তো একটা ভিডিও কল আপনি করবেন। তো আমি ভিডিও কল করালাম, তো এদিকে মাও খুব ইমোশনাল হয়ে গেছিলেন আর উনিও খুব ইমোশনাল হয়ে গেছিলেন। দ্যাট ওয়াজ ভেরি টাচিং সিন, মানে খুবই মানে একটা ও ছিল।